আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমি চ্যানেল এস স্টুডিও থেকে রশিদ আহমেদ তারেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোরিয়াম প্রোগ্রাম থেকে। সুধী মণ্ডলী, আপনারা সবাই জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার একটা সফল অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট পালাবদল ঘটে গিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা সরকারের পরিবর্তনের মাধ্যমে এখন একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতার এই পালাবদলের হাওয়ায় ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ক্রিকেটেও সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন এবং সেখানেও তারা সংস্কারের চেষ্টা করে যাচ্ছেন। সুধী দর্শক মণ্ডলী, আজকে এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আমার সর্ববায় জনাব মুশতাক আলী বাবুল। উনি একসময় বাংলাদেশের ফার্স্ট ক্লাস আম্পায়ার ছিলেন, এখন উনি জেনারেল সেক্রেটারি ক্রিকেট কাউন্সিল ইউকে এবং অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক। মুশতাক বাবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় করে স্টুডিওতে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল এসকে যে আজকের এক সময় উপযোগী একটা টক শোর আয়োজন করার জন্য। ধন্যবাদ, আমরা আপনার কাছে আসবো পরে। থ্যাংক ইউ। এরপরে আছেন আপনাদের সবার পরিচিত মুখ জনাব শহীদুল আলম রতন ভাই, সিইও ক্যাপিটাল কিডস, বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং তিনি বাংলাদেশের মুখ এই সুদূর ইউকেতে দিনকে দিন উজ্জ্বল করেই চলেছেন। রতন ভাই, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তারেক ভাই এবং থ্যাংক ইউ চ্যানেল এসকে। এরপরে আছেন আমার সাথে আপনাদের সবার পরিচিত মুখ এনামুল হক জুনিয়র, সাবেক জাতীয় খেলোয়াড়, বর্তমানে তিনি এখানে স্থায়ীভাবে আছেন আমাদের সাথে। সময় করে আপনি এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তারেক ভাই, ধন্যবাদ চ্যানেল আছে। তো প্রথমে আমি মুশতাক ভাই আপনার কাছেই যাই। আমি যেটা বললাম শুরুতে যে ক্ষমতার পালাবদল হয়েছে, ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। আমরা সবাই দর্শক মণ্ডলী আমি আপনাদের সুবিধার্থে জানাচ্ছি যে 1972 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রথম প্রতিষ্ঠিত হয়। আমরা তখন বলতাম বিসিসিবি। 1977 সালে বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে, তারপর 2000 সালে পূর্ণ সদস্যপদ লাভ করে। এই দীর্ঘ পরিক্রমা 1972 থেকে আজ পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় ফারুক আহমেদ ভাই বিসিবির 15তম প্রেসিডেন্ট। এর আগে নাজমুল হোসেন পাপন প্রায় 12 বছর বিসিবির ক্ষমতায় ছিলেন। তো মুশতাক আলী বাবুল ভাই, আপনার কাছেই যাচ্ছি প্রথমে। আপনি এই যে নতুন বিসিবি যেটা আমরা বলছি যে ফারুক ভাই নেতৃত্বে হয়েছে বা হবে, তাদের সামনে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে এবং তারা নতুনভাবে ক্রিকেটটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, যেটা আমরা অনেকেই বলি গত 15 বছরে বা 12 বছরই সেভাবে বাংলাদেশ ক্রিকেট আগায় নেই। ধন্যবাদ। আসলে ক্রিকেট আগায় নেওয়ার জন্যে প্রেসিডেন্ট বদল বা প্রেসিডেন্ট বা পুরো বোর্ড বদল এটা কিন্তু কিচ্ছু না। স্ট্রাকচার যেটা, যেমন ফারুক হি ইজ এ গুড প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, একজন যোগ্য অধিনায়ক, চিফ সিলেক্টর ছিলেন, তার একটা প্রোফাইলই ডিফারেন্ট। কিন্তু সেই প্রোফাইলে যে একটা ভালো ছাত্র, যে একটা ভালো শিক্ষক হবে এমন কথা নয়। কিন্তু যে পর্যায়ে ক্রিকেট এবং ফুটবলে কিন্তু আপনার যে ফেডারেশনগুলো পরিবর্তন বা হয়, সেখানে কিন্তু সরকারের কোনো হস্তক্ষেপ চলে না। ফারুক এবং নাজমুল আবেদিন ফাহিম দুজন যে ওয়েতে আপনার তারা বিসিবির পদে ঢুকেছেন এবং সেইটা নিয়ে বর্তমানে আস্তে আস্তে একজন যে পদত্যাগ করছেন বা সরে যাচ্ছেন, এখনও রয়েছেন, যেমন পাপন সাহেব যেখানেই থাকুক উনি পদত্যাগ করেননি, উনি প্রেসিডেন্ট হিসেবে পরিচালক হিসেবে এখনও আছেন। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা পুরো করা এবং বাংলাদেশ টিমের বর্তমান যে অবস্থা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু সেই ভালোটাকে ধরে রাখতে হলে কিন্তু একটা ভালো ছাত্রকে ধরে রাখতে হলে ভালো মাস্টারও দরকার। কিন্তু সেই হিসেবে দেখেন এখন সাকিব দেশের বাইরে থেকে সে কন্ট্রিবিউশন দিচ্ছে জাতীয় দলকে এবং এদেশেও সে একটা ফার্স্ট ক্লাস ম্যাচ গত পরশুদিন শেষ হয়েছে, সেখানে তার স্পিড আরও বেড়ে গেছে। সে 2 ইনিংসে 9টা উইকেট নিয়েছেন, কিন্তু সেই সাকিব কোনো কারণে হলো দেশে যেতে পারছে না। মুশতাক ভাই, আমরা সাকিবের নিয়ে আমি বলছি যে সেই হিসাবে তারপরে আপনি আসেন যে বর্তমান যে কোচ হাতুরা সিংয়ের অ্যাক্টিভিটি যত যাই হোক, ন্যাশনাল টিম চাচ্ছে, ক্যাপ্টেন চাচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট বোর্ডের যে উনি চাচ্ছে না। এই যে মতদ্বৈততা, এই যে একটা বিভেদ, এই বিভেদ থেকে দলে কিন্তু একটা প্রভাব পড়ে এবং সেই প্রভাব আগামীতে কি হবে সেটাও একটা। আমার কাছে মনে হচ্ছে যে পরিবর্তনটা, কেন এখনও 2026 পর্যন্ত ক্রিকেট বোর্ডের
মেয়াদ রয়েছে। এখানে যদি তারা পদত্যাগ না করেন, জোর করে তাদেরকে পদত্যাগ করানো যাবে না। কিন্তু এখন সে হচ্ছে যে এই অচল অবস্থা, এই যে অবস্থা, এই অবস্থাটা কিভাবে ওভারকাম করতে পারে ফারুক বা তার যে বর্তমানে বোর্ডে রয়েছেন, সেটাই একটা দেখার বিষয়। ধন্যবাদ মুশতাক ভাই, আপনার কাছে আবার আসবো। রতন ভাই, আমরা মানে গত 12 বছর ধরে দেখছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে চলে। আমরা জানি যে একজন প্রেসিডেন্ট আছেন, কোনো ভাইস প্রেসিডেন্ট নাই। তারপরে সম্ভবত 22 জন পরিচালককে নিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো। তো 22 জন পরিচালক বিভিন্ন ক্যাটাগরি থেকে আসতেন। এনএসসি থেকে 2 জনকে দেওয়া হতো, সাবেক অধিনায়কের কোটা থেকে একজন নির্বাচন করে আসতেন, আর বাকিরা বিভিন্ন কোটা থেকে কাউন্সিলর, জেলা, ক্লাব ইত্যাদি থেকে আসতেন। কিন্তু আমরা একটা জিনিস দেখতাম একজন সাধারণ ক্রিকেটার বা ক্রিকেট সমর্থক হিসাবে, যে এইসব যারা পরিচালক আছেন তাদেরকে যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব দেওয়া হতো, সর্বশেষ সিদ্ধান্তটা আসতো কিন্তু প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে। যদিও সবাই অমুক কমিটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট, অমুক তমুক, তো মনে হতো যে ফাইনাল সেটা প্রেসিডেন্টের কাছ থেকে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হতো না। আপনি কি মনে করেন এখন যে ফারুক ভাই যে আসছেন, মাত্র বেশি দিন হয়নি, ওনার হয়তো উনি যেভাবে চাচ্ছেন ওনার বোর্ডটাকে সাজাতে, হয়তো আরেকটু সময় লাগবে, উনি কি পারবেন সেই কালচারটা থেকে বেরোয় আসতে? থ্যাংক ইউ তারেক ভাই, বাট আমি এই প্রশ্নে আসার আগে আপনার আগে যে কোশ্চেন করছিলেন বাবুল ভাইকে, আমি বোর্ডের ওই প্রসঙ্গটা আগে আসি যে বর্তমান ক্রিকেট বোর্ড যেটা হয়েছে, আসলে যেভাবে আমাদের এই বোর্ডে ট্রান্সফর্ম করা হয়েছে, যে নতুন 2 জন ডাইরেক্টরকে নিয়োগ দিয়ে প্রেসিডেন্ট স্টেপ আউট করছে, আরেকজনকে দিছে, আর আরও 8-9 জন অ্যাক্টিভ আগের বোর্ডের ডাইরেক্টররা বর্তমানে ক্রিকেট বোর্ডের সাথে আছে। আসলে এটা একটা জগা খিচুড়ি। আসলে এটা অন্যভাবে করা যেত, কারণ ইয়েস দ্যার ইজ এ আইসিসিস একটা রুল রেগুলেশনস আছে যে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারবে না, বাফুফেতে আছে, এটা ক্রিকেট বোর্ডে আছে, ফিফা এবং আইসিসির রুল। বাট একটা দেশে যখন গভর্নমেন্ট না থাকে, একটা দেশে যখন কনস্টিটিউশন না থাকে, সেখানে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন এটা কি একটা ফ্যাক্টর করে। ক্রিকেট বোর্ডের যারা বর্তমান সংশ্লিষ্ট যারা আছে সবাই ভয় দেখাচ্ছিল যে আইসিসি ব্যান করে দিবে, আইসিসি সাসপেন্ড করবে। যদি একটা এক্সাম্পল ছিল, আপনার শ্রীলঙ্কার এক্সাম্পলটা কিন্তু ছিল, শ্রীলঙ্কার এক্সাম্পল ছিল। শ্রীলঙ্কা কিন্তু কেন শ্রীলঙ্কান বোর্ডকে সাসপেন্ড করছে, কারণটা ছিল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে একটা করাপশনের জন্য, এবং তারপরে তো এটা উইথড্র করা হয়েছিল। হ্যাঁ, কয়েকদিন পরে এটা উইথড্র করছে, যখন গভর্নমেন্ট প্রুফ করতে পারছে যে ইয়েস দ্যার ইজ এ হিউজ করাপশন, দিস ইজ ওয়াই আমরা এটা করতেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড কয়বার চেঞ্জ হয়েছে? আপনি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লাস্ট 3-4 ইয়ার্স, কয়বার ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়েছে, কয়বার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে? এভরি সিঙ্গেল টাইম দের ইজ এ কনস্টিটিউশনাল ক্রাইসিস, দের ইজ এ ক্রাইসিস বিটুইন দ্য বোর্ড এবং দের ইজ এ হিউজ করাপশন। দে টেক কনসেন্ট ফ্রম আইসিসি, এবং আইসিসি গিভেন দেম দ্য টাইম শিডিউল। আমি জানি না কী হয়েছিল, বাট আইসিসি নিশ্চয়ই কিছু না কিছু বলছে যার জন্য চেঞ্জ করতে পারছে। কেন আমরা করতে পারলাম না এটা? আমরা কেন করতে পারলাম না? আমরা যে দেশের একটা প্রধানমন্ত্রী পালাই গেল, যে দেশ থেকে, যে দেশের বোর্ডের অর্ধেক ডাইরেক্টর পালায় গেল, সে দেশে আমরা এটা করতে পারলাম না? আমাদের কোনো গার্ডস ছিল না। ক্রিকেট একটা এত বড় একটা, আমাদের দেশে ক্রিকেট একটা সম্পদ। আমি বলবো না ক্রিকেট একটা স্পোর্টস, ক্রিকেট আমাদের দেশের একটা সম্পদ। এই সম্পদটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে লালন করতে হবে। আমরা স্বাধীনতা যুদ্ধকে অনেক হাইলাইট করি, অবশ্যই করি, করব, ভবিষ্যতের প্রজন্মে করতে হবে। স্বাধীনতার পরে আমাদের ক্রিকেট বাংলাদেশের জনগণের জন্য যদি কিছু প্রাইড নিয়ে আসে, সেটা ক্রিকেটই নিয়ে আসছে। এবং আমরা এই যে আমাদের এখন যে ছাত্র আন্দোলন গেল, উইথ দ্য রেসপেক্ট অফ এভরি সিঙ্গেল ওয়ান, সবার প্রতি আমাদের সমবেদনা, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে একটা চেঞ্জ আসছে আমাদের দেশের সংস্কারের কথা বললেন আপনি, সবাই সব জায়গায় সংস্কারের কথা বলতেছে। হাউ ক্যান 2 জন মানুষ ক্রিকেট বোর্ডের সংস্কার করবে? দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার। ইউ হ্যাভ টু চেঞ্জ অল দ্য কান্ট্রির সমস্ত কাউন্সিলর পরিবর্তন করতে হবে আপনার, তারপরে ওই একটা ইলেকশন দিতে হবে, এই টার্ম শেষ করতে হবে, তারপরে আপনি তো ইউ আর লুজিং অ্যানাদার 5-6 মান্থস। যদি আগামী অক্টোবর পর্যন্ত এদের সময় আছে, আপনি যদি চান 3 মাস আগে আপনি ইলেকশন করতে পারেন, হয়তো বা আপনার হাতে এখনও 8-9 মাস আছে। আপনি কেন 8-9 মাস? আমি বলতেছি না সবাই খারাপ, তারপরে ওইখানে যারা আছে, ওয়াই ইউ আর টেকিং, যারা নাকি আপনার একটা করাপ্ট বোর্ড প্রেসিডেন্টের আন্ডারে এত বছর ধরে করে গেল, আপনি কেন তাদের নিয়ে চলবেন? 1-2 জন ভালো থাকতে পারে। ইউ হ্যাভ টু ক্লিয়ার এভরিবডি অ্যান্ড স্টার্ট ফ্রেশ। ফারুক ভাই, ফাহিম ভাই অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট পার্সোনাল, ওনারা 2 জন, এবং আমি বলবো 2 জনেরই যোগ্যতা আছে যেখানে ওনারা আছে, কিন্তু ওনাদের অথরিটিটা
এখন অন্য যে 7-8 জন আছে ওনারা ঠিকমতো করতে দিবে না, কারণ আমি যতটুকু জানি, যতটুকু ইন্টারাকশন করছি গত কয়েকদিনে, যতটুকু বুঝতে পারছি, ওনারা 2জন মানুষই এই কাজটা করতেছে। হাউ কাম ইউ কিপ এ সিইও যে নাকি গত 30 বছর ধরে বা 25 বছর ধরে বা 20 বছর ধরে বিসিবিতে কাজ করতেছে এবং সে জানে A to Z এভরিথিং, সে সব কিছুতে তার কনসার্ন ছিল, বিকজ অ্যাজ এ সিইও ইউ ক্যান ইগনোর দ্যাট সিইও কিছু করে নাই। সো হাউ কাম হি স্টিল ইন দ্য পাওয়ার? সো আমরা এটা নিয়ে সারাদিন কথা বলতে পারবো, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের ফাহিম ভাই এবং ফারুক ভাইয়ের সদিচ্ছা আছে করার জন্য, কিন্তু করার জন্য যে ক্ষেত্রটা এটা গভর্নমেন্টের করে দিতে হবে, এটা কিন্তু ওনারা 2জন পারবেন না। এবং এটা এই বাংলাদেশ ক্রিকেটের যারা আমরা এখান থেকে যত চিল্লাচিল্লি করি না কেন, হ্যাঁ, এটা কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট এটাতে ইন্টারফেয়ার না করে কিছু একটা করবে। ধন্যবাদ রতন ভাই। আবার আপনার কাছে আসবো কথা প্রসঙ্গে। এনাম, আপনার কাছে, আপনি তো আগে জাতীয় খেলোয়াড় ছিলেন, আপনি জাতীয় দলও খেলেছেন এই বোর্ডের আন্ডারে। আপনি হয়তো বোর্ডের যারা পরিচালক বা প্রেসিডেন্ট যারা ছিলেন, রতন ভাই যে সিইও করলেন, সবাইকে খুব কাছ থেকে দেখেছেন। আপনি এখনও যারা বর্তমানে জাতীয় দলে এখন খেলছেন তাদের সাথেও আপনার, আমি জানি, খুব ভালো সম্পর্ক বা যোগাযোগ আছে। তো আপনার কি মনে হয় যে সদ্য বিদায়ী, যে রতন ভাই যেটা বললো, আমি সদ্য বিদায়ী বোর্ড বলবো না, আংশিক সদ্য বিদায়ী বোর্ড, আর এখন এই যে ফারুক ভাইয়ের নেতৃত্বে যে নতুন বোর্ড, রতন ভাই যেটা বললেন, হ্যাঁ, যখনই কোনো কিছু ফ্রেশ স্টার্ট করা উচিত, সব কিছু শুরু থেকেই করা উচিত। আমরা হয়তো সময় ক্ষেপণ করছি হয়তো বা, আর এই সময় ক্ষেপণে আমি জানি না শেষ পর্যন্ত ফারুক ভাই সফল হবেন কিনা। এই যে মুশতাক বাবুল ভাই বা রতন ভাই যে বললেন, তার প্রেক্ষিতে আপনার মতামতটা কীরকম? আসলে টু বি অনেস্ট, দুইজন আমার খুব প্রিয় মানুষ, বিকজ ফাহিম স্যারের সাথে আমি অনেক কাজ করেছি। ফারুক ভাই আমার প্রথম সিলেক্টর ছিলেন আমি যখন জাতীয় দলে, এবং অনেস্ট মানুষ এবং ফ্যান্টাস্টিক দুজন মানুষ। যে আমি রতন স্যারের সাথে একমত, আসলে এই দুজন দিয়ে তো আসলে একটা বোর্ড চালানো যাবে না। আর আপনি আগের যদি বলেন, আমি নান্নু ভাইকে ওই দিন দেখলাম অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে টুর্নামেন্ট কমিটির সামথিং করা হয়েছে, যে নান্নু ভাই যখন সিলেক্টর ছিলেন 12 বছর ছিলেন, একটা জেনারেশন উধাও করে দিয়েছেন নান্নু ভাই। আমার সিনিয়র অনেক ক্রিকেটারকে উনি হারাই ফেলাইছেন বিকজ অফ উনারও পাওয়ার ছিল না, বা সামহাও উনার সিলেকশন ইয়েতে এত খারাপ ছিল। ফ্যান্টাস্টিক প্লেয়ার ছিলেন উনি, বাট উনার সিলেকশন পলিসি বলেন, সবই বলেন, বাংলাদেশ ক্রিকেটকে অনেক পিছিয়ে দিয়েছে। উনি এখনও আছেন, তারপরে আকরাম ভাইয়ের মতো মানুষ এখনও আছেন, যে সব সময় সব বোর্ডেই ছিল। এই 12টা বছর উনি ওই বোর্ডেই ছিল। আসলে নাম ধরে আমি বলতেছি, এসব মানুষ থাকলে তো আসলে উনাদের কাজ করাও তো কঠিন হবে। আর আসলে যেই কাজগুলা বাকি আছে, আমি বলবো না যে আসলে সব কিছু চেঞ্জ করতে হবে, বাট আমার কাছে মেজরিটি অফ কাজ করার জন্য ওনাদের কিছু চেঞ্জেস দরকার। বিকজ সামনে আমাদের একটা হোম সিরিজ আসছে, এটা অনেক বড় চ্যালেঞ্জ ফারুক ভাইদের জন্য, কারণ এখন ওয়ার্ল্ড কাপ চলে গেছে আমাদের বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা উইমেন্স ওয়ার্ল্ড কাপ, উইমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা সামনে সাউথ আফ্রিকা আসছে, এখনও কনফার্মেশন কিছুই আসেনি। সো অনেক বড় চ্যালেঞ্জ আছে সামনে ফারুক ভাইদের জন্য। বাট আমার কাছে মনে হয় যে কনস্টিটিউশন বলেন, সব কিছু বলেন, সব কিছু মিলায়ে একটা নির্বাচন দরকার এবং সুন্দর একটা বড় বোর্ড দরকার, যাতে আসলে কাজের পরিধিটা অনেক বাড়ানো যায়। আর লাস্ট বোর্ডে আমি যেটা বলবো যে কাউন্সিলর, আমি এমনও ডাইরেক্টর দেখেছি যে আসলে একটা ক্রিকেট বোর্ডে উনি কেমনে ডাইরেক্টর হয়, যে কিছু কিছু রিমোট এরিয়া থেকে মানে আমি ডাইরেক্টর পেয়েছি আমরা। আমি নিশ্চিত আপনি তো ক্রিকেট খেলেছেন, তো রতন ভাই বাংলাদেশের যেসব যার মানে পলিসি মেকার সবার সাথে, আমি যদি 22 জন ডাইরেক্টরের নাম বলি, আমি সে রতন ভাইয়ের মধ্যে 7 থেকে 8 জনকে চিনবেনই না। রাইট, কারা এক্স্যাক্টলি থেকে সো এগুলি তো আসলে বিকজ আমাদের পলিসি ছিল, ভোটের রাজনীতি ছিল, সব কিছু মিলায় অনেক অযোগ্য মানুষও ছিলেন লাস্ট ক্রিকেট বোর্ডে। সো আশা করব, আসলে আমাদের তো স্বপ্ন দেখতে হবে, তো আশা করব যে ফারুক ভাইদের কাজের পরিধিটা অনেক বড় হবে, বা একটা সুন্দর একটা নির্বাচন হয়ে সুন্দর একটা বোর্ড আমরা পাবো ভবিষ্যতে। ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই যে রাজনৈতিক পালাবদলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পালাবদল হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। আপনারা চাইলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারেন। স্ক্রিন নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন। আর আপনাদের মতামত আমরা অবশ্যই জানতে চাই। আপনারা আপনাদের মতামত আমাদের এই অভিজ্ঞ প্যানেলের সাথেও শেয়ার করতে পারেন। রতন ভাই, আপনার কাছে আমি আবার আসছি ঘুরে। তো আমরা যে মুশতাক বললেন বা এনাম যেটা বললেন যে ফারুক ভাইয়ের নেতৃত্বে আমরা একটা নির্বাচন চাই, হ্যাঁ, এখন যদি আমরা নির্বাচন করতে যাই সেটাও তো সময়ের ব্যাপার। তো আপনি যেটা বললেন যে আমরা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যেরকম তারা চেঞ্জগুলো করতে পেরেছিল সহজে, বা শ্রীলঙ্কায় যেটা হয়েছিল, আমরা যদি এখনও ওই পথে হাঁটি, ওটা কি সম্ভব এখনও? যে মানে যে সময়টা আমাদের সামনে আছে, বা যেরকম এখনও মুশতাক বাবুল ভাই যে বললেন যে প্রেসিডেন্ট হিসাবে নাজমুল হাসান পাপন সাহেব রিজাইন করলেও এখনও তিনি ডাইরেক্টর হিসাবেই আছেন,
আরও বেশ কয়েকজন তারা কিন্তু এখনও রিজাইন করেননি, যাদের নাম আমরা ওই সময় শুনতাম যে একটু নটোরিয়াস হিসাবে। আসলে হয়তোবা সম্ভব, আমি বলবো হয়তোবা এই কারণে বলবো, কারণ ফারুক ভাই কিন্তু রিসেন্টলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট আইসিসি সদর দপ্তরে ঘুরে গেছেন, ওনার কাজে এসেছিলেন, উনি ওইখানে হয়ে গেছেন, এবং উনি রিসেন্টলি কুয়ালালামপুরেও ছিলেন, এসিসির একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল, ওইখানে ছিলেন। নিশ্চয়ই উনি হয়তোবা কারো না কারোর সাথে কথা বলছে এইসব ব্যাপারে, এবং it's very important that interference need to come from the top of the government. Sometimes it need to go beyond president. হ্যাঁ, এবং যদি কিছু that's ডাইরেক্টর right. যদি তারা দেশেই না থাকে, হ্যাঁ, তারা যদি হ্যাঁ, মানে এবং এখানে এবং বিয়ন্ড প্রেসিডেন্ট এই কারণে বললাম যে ইটস সামটাইমস ইটস এ পলিটিক্যাল ডিসিশন অলসো। ইটস we need to understand the international sporting politics as well. There are politics as well, তো এইখানে আপনার যেটা আমার মনে হয় স্যার যে একটু ইন্টারাপ্ট করি, এটা কি সত্যি যে 3টা মিটিংয়ে না হলে ওনাদের ডিরেক্টরশিপই চলে যাবে? এটা বোর্ডে আমি শুনছি, আমি এটা জানি না, একটা ইয়াতে আছে, কনস্টিটিউশনে আছে। হ্যাঁ, এবং তারা বলতেছিল যে অলরেডি 2টা মিটিংয়ে অনেকে আসে নাই, নেক্সট মিটিংয়ে যদি তারা না আসে হয়তো তাদের হ্যাঁ যদি হয়। কিন্তু আপনি মনে করেন ধরলাম সবাই কালকে রিজাইন করে দিল, হুইচ ইজ ফাইন, বাট তারপরে এই যে কনস্টিটিউশন যেটা আছে, আপনি তো কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবেন না। বিসিবির কনস্টিটিউশনের মধ্যে থেকে যদি আপনি ইলেকশন করেন, দ্যাট মিনস ইউ নিড কাউন্সিলর। ওই যে আপনি যে আগে বললেন যে ইউনিভার্সিটি থেকে আসে, ডিস্ট্রিক্ট থেকে আসে, ক্লাব থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখন কথা হচ্ছে যে এখান থেকে যদি আপনি কাউন্সিলর, এখন পর্যন্ত ওই যে রিফর্ম হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে, ডিস্ট্রিক্টের কমিটি হচ্ছে, ডিভিশনাল কমিটি হচ্ছে, হ্যাঁ, অ্যাডক কমিটি হচ্ছে। এখন এই কমিটির থেকে কারা কমিটি করতেছে এটা তারা বলে দিছে, ক্যাটাগরি বলে দিছে, সবাই সিবি চাইছে। ইয়াস, দিস ইজ এ গুড প্র্যাকটিস। আপনি দেখেন এই দেশেও কিন্তু এক্সিকিউটিভ ডাইরেক্টর নিয়োগ করার সময় কিন্তু অনেকে বলে যে সিবি দাও, ট্রাস্টি নিয়োগ করার আগে বলে যে সিবি দাও, হ্যাঁ, উইচ ইজ গুড প্র্যাকটিস। কিন্তু আমাদের দেশের কনটেক্সটে কিন্তু এই প্র্যাকটিসটা এখনও হয় নাই। আমরা যে ক্রিকেটকে দিয়ে যদি এইটারে পরীক্ষা করতে চাই, ইট মাইট বি ভুল হয়ে যেতে পারে। তো এখন যেটা দরকার যে আমাদের সিলেকশন করে বিভিন্ন কাউন্সিলর যদি আমরা করে এটা করতে 2-3 মাস ওইটা করতে চলে যাবে। তো ক্রিকেট বোর্ডের যেটা দরকার, যদি সবাই এখন, আমার মনে হয় হোয়াট আই শুড সে দ্যাট, যারা এখন বোর্ডের ডাইরেক্টর আছে, ফর দ্য সেক অফ আওয়ার ক্রিকেট, ফর দ্য সেক অফ আমাদের এই পপুলার গেমটাকে, everybody should resign. সুজন, I respect সুজন রিজাইন করছে, he has done a great thing. আমি সুজনের কথা দিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি কিছু বলতে চাই about him. আমি আসবো এটা। হ্যাঁ, এবং ওর স্টেপ ধরে everybody should resign, including our CEO. হ্যাঁ, রিজাইন করলে দেন একটা আসবে। এখন ওনারা যদি রিজাইন না করা মানে ওনারা চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট সাকসেস হোক। আমি এই কথা প্রসঙ্গে তাহলে আমি আপনাকে কোশ্চেনটা করি আবার। ফারুক ভাই যখন আসছেন তখন উনি আমি শুনেছি ওনার একটা সাক্ষাৎকারে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অথবা স্বার্থের সংঘাত থাকে, এরকম যদি কেউ বোর্ডে থাকে তাহলে তিনি তাদেরকে চলে যেতে বলবেন বা যে কোনোভাবে বিদায় দেবেন। আই থিঙ্ক সেই ধারাবাহিকতায় সুজন ভাই আজকে বোর্ডে নাই। তো ওইটা যদি আমি বলি, মুশতাক ভাই, আপনাদের সবার কাছে আমার প্রশ্নটা, আপনারা যদি বোর্ডে দেখেন ফারুক ভাই আর আকরাম ভাই, ভাইরা ভাই, স্বার্থের সংঘাত কি সেখানে নাই? নাফিস ইকবাল, শাহরিয়ার নাফিস, আমরা শুনতেছি তামিমও আসতেছে বোর্ডে। একটা কি পরিবারতন্ত্র হয়ে যাচ্ছে না? আমি আপনার এখানে আমি বলি, আপনি বললেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে সুজন কেন যাবে? ওয়াই সুজনের সাথে কার সম্পর্ক আছে? সুজন হতে যাওয়ার কথা না। না, আমি সুজনের যাওয়ার কথা। সুজনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, ও বোর্ডের ডাইরেক্টর, ও কোচিং করাইতেছে, হ্যাঁ, আবার বোর্ডে যখন ছিল বোর্ডের থেকে টাকাও নিছে বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য, দ্যাট ওয়াজ দ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। আপনি যে বললেন বা মুশতাক বাবু, আপনারা আমার সাথে একমত হবেন কিনা কথাটা, সেইটাই কিন্তু সুজন ফলো করছে যে হয়তোবা ফারুক ভাই এটাকেই আমাকে অপোজ করবে যে তুমি বোর্ড থেকেও আসো ডাইরেক্টর, তুমি ওখান থেকে আবার কোচিং করাচ্ছ, পয়সা পাচ্ছ, সেই হিসাব থেকে সে। আপনি যদি এটা বলেন মুশতাক ভাই, আপনি আপনার সরি টু ইন্টারাপ্ট, আমি জানি যে বোর্ডে যারা ডাইরেক্টর আছেন এটা কিন্তু একটা অনারারি পোস্ট, অবৈতনিক পোস্ট। হ্যাঁ, বেশিরভাগ ডাইরেক্টর অনেক বড় বড় ব্যবসায়ী আমরা জানি। সুজন ভাই আমার খুব কাছের মানুষ, যেমন রতন ভাইরা আমরা এক পাড়ায়, আমি ছোটবেলা থেকে দেখি সুজন ভাই কিন্তু ওই কোচিংটাই ওনার পেশা। হ্যাঁ, ওই কোচিং ছাড়া ওনার কিন্তু সংসার চলবে না, আমরা সবাই জানি, উনি বারবার সেটা মেনশনও করেছেন। সো আই থিঙ্ক তার যেই এক্সপিরিয়েন্স বলেন বা দক্ষতা বলেন, অন্যান্য বোর্ড সেগুলো তাদের মেনে নিয়েই তাকে ডিরেক্টর হিসেবে রেখেছিল। তো এখন যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে
যেটা রতন ভাই আপনি অন্যভাবে ব্যাখ্যা করবেন হয়তো, বাট আমরা যেটা সাধারণ যেটা শুনলাম যে কনফারেন্স তিনি ডাইরেক্টর হিসেবে মানে কোচিংয়ে থাকতে পারবেন না, এখন পেপারে আসতেছে যে উনি বিভিন্ন অ্যাসাইনমেন্টে গিয়ে টাকা নিয়েছেন। হ্যাঁ, একজন যদি আমাদের বিদেশি কোচ যদি 1 মাসের জন্য 25 লাখ টাকা 25 লাখ নেন, নিতে পারে, yes. তো একজন কোচ উনি যদি 2 মাসের জন্য একটা টিমের দায়িত্বে থাকেন, উনি তো তার চেয়ে অর্ধেকের কম নিয়েছেন, সেটা সম্মানই নিয়েছেন। আজকাল আমরা সোশ্যাল মিডিয়া বা পেপারে যেভাবে হেডলাইন দেখেছি মনে হচ্ছে সুজন সেটা চুরি করেছেন। Right. তো এনাম আমি আপনার কাছেই যাই এইসব এই ব্যাপারগুলো নিয়ে, যে আমি যেটা করলাম যে একটা আমি দেখতেছি একই পরিবারের আত্মীয়তার সম্পর্কের অনেকেই এখন বর্তমান বোর্ডের বিভিন্ন দায়িত্বে। আসলে কেউ যদি যোগ্য হয় সেটা তো ডিফারেন্ট, কারণ আমি যদি শাহরিন হাফিজের কথা বলি, ও ক্রিকেট অপারেশনস আছে এজ এ ম্যানেজার। সো আমার কাছে মনে হয় যে ওর দায়িত্বটা অনেক বড়, এবং এই জায়গাটায় আসলে প্র্যাকটিসের একটা ব্যাপার। সো ও যেহেতু কাজ করে ফেলছে অনেক দিন, এই জায়গায় নতুন একজন আসার পরে আসলে এটা অনেক ঝামেলা হবে আরেক নতুন একজনকে সেট করতে, এবং ও ভেরি মাচ ক্যাপেবল, আর শিক্ষিত মানুষ, খুব ভালো কাজ করছে। আর বাকি যারা বলছেন যে হ্যাঁ, কিছু কিছু মানুষের সাথে ব্যাপারে আমার কিছু রিজার্ভেশন আছে, যেটা যারা 12 বছর ছিলেন এবং 12 বছর কি কাজ করেছেন আমরা তো আসলে দেখিনি, বাট ওনারা ক্রিকেটের এক্স ক্রিকেটার্সও ছিলেন। সেদিক থেকে আসলে যদি বলি যে আসলে সুজন ভাইয়ের উপর দিয়ে বেশি হয়ে গেল, কারণ সুজন ভাই আসলে রাইট জিনিসটাই করেছেন, কারণ কোচিংটা তো ওনার পেশা। সো ওনার তো কোচিং করাইতে হবে এবং সংসারটা চালাতে হবে। সো উনি ওনার জায়গা থেকে উনি মনে করছেন যে উনি রিজাইন করলে হয়তো বাংলাদেশ ক্রিকেটটা আগাবে আরও। সো এই স্যারের সাথে আমি একমত, যারা আসলে বাংলাদেশ ক্রিকেটে ভালো চান, তাহলে আরেক ওনারা তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি হোক রিজাইন করুক, এবং নতুন একটা বোর্ড রিফর্ম হোক, যাতে ফারুক ভাইরা ওনাদের কাজগুলো চালাতে পারে। এবং সামনে আমাদের অনেক খেলা আছে যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হোম সিরিজ আছে, আমাদের বিপিএল আছে, আমাদের ইভেন ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে, যেগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেটের জন্য। সো যত তাড়াতাড়ি সম্ভব একটা নতুন বোর্ড ভালো করে রিফর্ম হবে, তাহলে আমার বাংলাদেশ ক্রিকেটটা আরও অনেক আগাবে। ধন্যবাদ। বাবুল ভাই, আপনার কি এই ব্যাপারে কোনো নিজস্ব মতামত আছে? একই কোশ্চেন। আসলে রতনের সাথে একটু আগে শেয়ার করি। রতন বলছিল কিন্তু বিসিবির ইলেকশন নেক্সট 2 ইয়ার্স, 2026-এ, 26 না 25 সেপ্টেম্বরে, সরি 25 সেপ্টেম্বর অক্টোবর, যেটা তুমি বলছো এটা হলো ফুটবলের এই 26 অক্টোবর ইলেকশন করা, এবং সালাউদ্দিন ইলেকশন করবেন না, শুরু হয়ে গেছেন। কিন্তু এই যে 1-1.5 বছরে যদি এই ডাইরেক্টরগুলো না করে, রিজাইন না করে, কনস্টিটিউশন কি বলে, কনস্টিটিউশন কারেকশনও করা যাবে না, কেন কাউন্সিলর নাই, কাউন্সিলর নাই, আর দেশ আছে, দেশের মাথা নাই। তাহলে তো এইখানে একটা মানে জোরালো একটা অবস্থা হচ্ছে যে এখানে না মারি মাছ না ছুঁই পানি। সুজনের মতো এখন সবারই যদি ক্রিকেটকে বাঁচাতে হয়, ক্রিকেটকে যদি আগানোর এই ফ্লোতে সাপোর্ট করতে হয়, তাহলে নিশ্চয়ই পাপন ভাই থেকে আরম্ভ করে সবারই রিজাইন করা উচিত। অ্যাবসলিউটলি উইলিংলি রিজাইন করলে তিনটা মিটিংয়ে না থাকলে তাকে সাসপেন্ড করা হবে, শো কজ লেটার হবে, তারপরে এটা আসবে। এটা ইজ লং প্রসেস, এখানে হবে না। যেমন নাদেল সাহেব, উনিও এখন দেশের বাইরে বসে আছেন, কিন্তু উনিও তো রিজাইন করতেছে না। এই যে উইলিংলি, কেন তারা দেখতে যাচ্ছে যে একটা হ্যাজার্ড হোক, একটা ঝামেলা হোক, তারপরে কিন্তু এটা তো আলটিমেটলি ক্রিকেটের ক্ষতি হচ্ছে, অন্য কারণ না তো। ডেফিনেটলি। ধন্যবাদ বাবুল ভাই। রতন ভাই, আপনার কাছে আসি। এনাম যে একটু আগে ধরল বিসিবি, হ্যাঁ আমরা জানি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু বিসিবির যেই রেগুলার যে ডিউটিস বা কাজগুলো, সেগুলো তো থেমে থাকবে না। যেমন আমরা উইমেন্স ওয়ার্ল্ড কাপটা আমরা লুজ করেছি বিকজ অফ দ্য অস্থিরতা, কিন্তু আমাদের সামনে বিপিএল হতে হবে, ঘরোয়া ডোমেস্টিক ফার্স্ট ক্লাস, সাউথ আফ্রিকা হোম সিরিজ, ইন্ডিয়া সিরিজ শুরু হচ্ছে। আপনি কি মনে করেন যে আমরা যদি এই যে বাবুল ভাই যেটা বললেন যে 25 সেপ্টেম্বর পর্যন্ত আমরা যদি সব ওয়েট করি, যে মানে যেসব ডিরেক্টররা তারা যদি রিজাইন না করেন, আমরা যদি ওই প্রসেস ফলো করি, আমাদের এই ঘরোয়া ক্রিকেটের কী বা বিপিএলেরই বা কী হবে? এখন আসলে আমাদের প্রত্যেক কমিটির তো হেডেড বাই ওয়ান অফ দ্য ডাইরেক্টর ছিল, একজন ডাইরেক্টর ছিল, একটা কমিটির। এখন আমি আপনাকে জাস্ট একটু ধরায় দিই, আমাদের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সুজন নাই, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জালাল ভাই এবং সুজন ভাই দুজনেই নেই, এবং এই দুইটা ডিপার্টমেন্ট আমার ধারণা ক্রিকেট বোর্ডে এই দুইটা ডিপার্টমেন্টে কাজ হয়, আর বাকিরা সব হচ্ছে আমরা বলবো অলংকারিক পোস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে আপনি যে ডিপার্টমেন্টগুলো বলেন, ডিপার্টমেন্টে প্রত্যেক ডিপার্টমেন্টের একজন করে ম্যানেজার আছে, হ্যাঁ,
কোনো ডিপার্টমেন্টে একজন করে Chairman, ন্যাশনাল ম্যানেজার আছে, হ্যাঁ, চেয়ারম্যানের আন্ডারে, জি। হ্যাঁ, মানে এখন যেহেতু চেয়ারম্যান নাই, এখন তারাই এটা হ্যান্ডেল করতে পারবে। তারা গত 15 বছর ধরে হ্যান্ডেল করে আসছে, বা 12 বছর বা 14 বছর, যেটাই বলেন যে তারা পাপন ভাইয়ের আন্ডারে করে আসছে, এখনও তারা করতে পারবে, রুটিন কাজটা করতে পারবে। কিন্তু এই কমিটিগুলোই তো গত 15 বছর আমাদের ক্রিকেটটা শেষ করে দিছে। আমাদের ক্রিকেটটা, আমরা তো ন্যাশনাল টিমের কথা বলতেছি, আমরা আমাদের টেস্ট সিরিজের কথা বলতেছি, আমরা আমাদের বিপিএল এর কথা বলতেছি, আমাদের গ্রাসরুটটা যে কি ক্ষতি করছে আমি মাঝে মাঝে লিখছি, ইটস এ 7 ইয়ার সার্কেল। আমাদের পাতানো খেলা, আমাদের আম্পায়ার নষ্ট করে দেওয়া, আমাদের এজ গ্রুপে খেলা না হওয়া, আমাদের ফর দ্য সেক অফ রানিং দ্য স্কুল ক্রিকেট এটা করা, এটা যে কি যে একটা ড্যামেজ হয়েছে এই 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 লোকগুলার দিয়ে যদি আপনি চলান, সো আমি যে বাংলায় বলে যে লাভ সেই কদু, সো একই জিনিস হইলো। তো আমাদের যেটা করতে হবে যে আসলে পুরা রিফর্ম করতে হবে। আমাদের দেখেন আমাদের সেক্রেটারিয়েটগুলোতে কী হইতেছে, কোনো সেক্রেটারি পোস্টে বা কোনো জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকে কি রিজাইন করাই দেওয়া হইতেছে, তাদেরকে সরাই নিতে হবে, ওএসডি বানানো হইতেছে। ইট নিড টু বি ডান ইন আওয়ার ক্রিকেট বোর্ড। আমাদের গেম ডেভেলপমেন্ট যেটা বলেন, সব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, যেখান থেকে ক্রিকেটের আপনার মানে আপনার ফাউন্ডেশনটা শুরু হয়। তারপরে আমাদের টুর্নামেন্ট কমিটি আছে, টুর্নামেন্টের করতেছে আমাদের, তারপর ক্রিকেট অপারেশন ইন্টারন্যাশনালটা দেখে, হ্যাঁ, ইন্টারন্যাশনালটা দেখে। আমাদের ফার্স্ট ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইসব কথা বললে কিন্তু সারাদিন চলে যাবে আমরা কথা বলে, বাট টু দ্য পয়েন্টে যদি আসি, আসলে যদি আমরা গোজামিল করে কিছু করতে যাই, আবার ওই ঘোলাই হবে পানি। সো ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট আমাদের কান্ট্রির জন্য। আমাদের ক্রিকেট বোর্ডটা যদি সবাই রিজাইন করে, ইমিডিয়েটলি একটা অ্যাডহক কমিটি, যে অ্যাডহক কমিটি প্রেসিডেন্টই করতে পারবে। বর্তমান প্রেসিডেন্টের অনেক পাওয়ার আছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন অনুযায়ী, হি ক্যান টেক মেম্বার্স, নিয়ে করতে পারবে, করে ওই অ্যাডহক কমিটিকে দিয়ে তারা কাজ চালায় নিতে পারবে। দ্যার আর লট অফ গুড পিপল ইন বাংলাদেশ, লট অফ গুড ক্রিকেট অর্গানাইজার বাংলাদেশ। নট নেসেসারি যে আমরা মুখের থেকে থুতো বেরোয় যেতেছে ন্যাশনাল টিমের প্লেয়াররা, ক্যাপ্টেনরা কেন আমরা বসাই না? আরে ভাই, ন্যাশনাল টিমের যদি প্লেয়ার দিয়ে, ক্যাপ্টেন দিয়ে যদি ক্রিকেট বোর্ড চালানো যেত, তাহলে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, সাউথ আফ্রিকাতে ক্যাপ্টেনের যারা থাকতে পারতেন না আপনারা। তো কেন আমরা বুঝি না এইসব জিনিস? দিস ইজ সিম্পল ইকুয়েশন, যে ক্রিকেট, যেটা উনি বলতেছিল বাবুল ভাই, যে একজন ভালো স্টুডেন্ট যে ভালো টিচার হবে, নট নেসেসারি। আমি শুধু কোচিংয়ের কথা বলতেছি না এখানে। ক্রিকেট অর্গানাইজেশন ইটস এ নট স্পোর্টস অর্গানাইজেশন, আই শুড সে, ইটস এ প্যাশনের ব্যাপার। আর আজকে আমাদের স্পোর্টস অর্গানাইজারে কী হয়েছে, ইটস অ্যাবাউট মানি। কোথায় করবো, কী করবো না করবো। আমি মাঝখানে কার সাথে জানি বলতেছিলাম যে আমাদের যে জুনিয়র ক্রিকেট, স্কুল ক্রিকেট, যে কোনো কম্পিটিশনে দ্যার ইজ এ বাজেট। আমাদের বাজেট কালচার যতদিন না যাবে, ততদিন আমাদের ক্রিকেট ঠিক হবে না। আমাদের ক্রিকেটের হোল কালচারটা ঠিক করতে হবে, এবং সব নষ্ট করে দিছে আমি বললাম আপনাকে। এবং এটা ঠিক করতে ইউনিট অ্যাটলিস্ট 5 to 7 ইয়ার সার্কেল। আজকে যদি আপনি ঠিক করেন, ইট উইল টেক 5 to 7 ইয়ার্স টু রেক্টিফাই। যেটা করতে হবে, আমাদের ভিশন থাকতে হবে লং টার্ম। That's right. ভিশন যদি না থাকে, ভিশনারি যদি না থাকে, তাহলেই তো যে কোনো জিনিস কলাপস করতে বাধ্য। এনাম, তোমার কাছেই আসি। তো রতন ভাই যেটা বললো, আমরা এক সময় যখন আমি 90s-এর মাঝামাঝি বলছি, সিলেটেও যদি আমি যখন লোকাল লিগে খেলতে যাইতাম, স্টেডিয়ামে ক্যাপাসিটি দর্শক থাকতো। আপনি রতন ভাই, আপনাদের ময়মনসিংহের আপনাদের লিগ, নারায়ণগঞ্জের লিগ, যে কোনো জায়গায় লিগে দর্শক। কিন্তু এখন যদি আপনি ডোমেস্টিকে যান, দায়সারাগুচ্ছের ডোমেস্টিক হচ্ছে মানে 10 জন পরিবারের লোকজন ছাড়া কেউই থাকছে না। আর আমরা যেটা দেখি রতন ভাই এখন, বা আপনাদের তিনজনকে বলতেছি, প্লেয়ার যারা এখন আসতেছে পাইপলাইনে, তারা কিন্তু বিভিন্ন একাডেমি, কোচিং সেন্টার, ওই ইয়ে থেকে আসতেছে। এই যে র ট্যালেন্ট আমরা যেটা বলি, বিভিন্ন লিগ থেকে যে দেখা, পিক করা, যে একজন হয়তো ন্যাশনাল টিমে এনাম, হয়তো তুমি খেলতেছো, একটা প্লেয়ার তোমার টিমে খেলতেছে, তুমি হয়তো সেটা সিলেক্ট দেয়, এই জিনিসটা এখন আমাদের একদম বন্ধ। রতন ভাই যেটা বললেন যে এটা করতে গেলে আমাদের 5 থেকে 7 বছরের একটা সাইকেল লাগবে। তো এখন আমার যেটা প্রশ্ন হলো, ফারুক ভাই অনেক ভালো মানুষ, আমরা সবাই এখানে 4 জনই একমত। উনি যে কোনো কিছু করতে চান, আমি শিওর। আমরা যে এনএসসি বলি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বলেন, বা যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদেরও সমর্থন নিশ্চয়ই, তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে চান, তাদের সমর্থন নিশ্চয়ই থাকবে। এবং রতন ভাইয়ের কথার সাথে আমি 100% একমত। উনি যদি চান, আরও নিশ্চয়ই অনেক অ্যাভিনিউ উনি খুঁজে বের করতে পারবেন। তো আমাদের এই যে 5-7 বছরের যে সাইকেলটার কথা রতন ভাই যেটা বললেন, এটা ইমিডিয়েটলি কীভাবে শুরু করা যায় আমাদের এই যে ডোমেস্টিক ক্রিকেট, যেহেতু আপনি এখনও ক্রিকেট খেলছেন বর্তমানে? প্রথমেই তো করাপশনস, আর হলো গিয়ে আমাদের 3rd ডিভিশনের একটা ইয়েটা ছিল, ওইটা নষ্ট হয়েছে লাস্ট ইয়ার ব্যাপারে।
ভোটের রাজনীতি বন্ধ করতে হবে, এটা তো আমরা পারি, হ্যাঁ। এটা পারি আসলে, কারণ ওই যে যেটা আবার ওই কাউন্সিলরের ব্যাপারটা। কাউন্সিলর ব্যাপার থাকে, কারণ লাস্ট আমি তো লাস্ট 10 বছরে ন্যাশনাল টিমে বাদ পড়ার পরে তো প্রায় 10 বছর খেলেছি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সেকেন্ড ডিভিশন নষ্ট হয়ে গেছে, থার্ড ডিভিশন নষ্ট হয়ে গেছে। তারপরে হলো কি আমাদের প্রিমিয়ার লিগে তো আমি ডিএইচএসেও খেলেছি, বাট ডিএইচএসে কিন্তু আমি এত করাপশন আমি পাইনি। আমি যখন ডিএইচএস পাওয়ারে ছিল তখন আমি দুইটা বছর খেলেছি, যখন কোকোবাই ছিলেন। আমি আসলে কোনো রাজনৈতিক দল টানছি না, বাট আমি তো দেখেছি এরকম কিন্তু করাপশন হয়নি তারেক ভাই। বাট লাস্ট 10 বছরে যেরকম করাপশন হয়েছে আমাদের লিগ ক্রিকেটে, আমাদের প্রিমিয়ার লিগে তো আসলে একটা দলের চারটা টিম, গাজীর ছিল 4টা টিম, বেক্সিমকোর ছিল 4টা টিম। সো 8টা টিম যদি একটা ওনারের যদি থাকে তাহলে তো আসলে লিগের কম্পিটিশনটা কোথায় যায়? প্লাস হলো কি আম্পায়ারিং, আমাদের ভালো ভালো আম্পায়ারিংরা আসলে ওই ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে করতো না, বিকজ অফ ওনাদের প্রেশার ক্রিয়েট করা হতো। সো আম্পায়ারিং সেক্টরটা আমরা নষ্ট করেছি। সো এগুলি জিনিস আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি, বাকিগুলো তো আমি বাদ দিলাম। বাট আমাদের মাঠের ক্রিকেটটা কিন্তু আমরা ভালো করতে পারি। মাঠের ক্রিকেটটা যদি আমাদের জুনিয়র ক্রিকেটে যদি আমরা ঠিকঠাক করি, সেকেন্ড ডিভিশনস আর বিভিন্ন ডিভিশনে, যেমন আমি সিলেট থেকে রিপ্রেজেন্ট করেছি, সিলেটের লিগ নিয়ে আমি ছিলাম প্রেসিডেন্ট, বাট সিলেটের লিগ নিয়ে আমি অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, কারণ আমরা রিলিগেশন ছাড়া লিগ নিয়ে আমরা বয়কট করেছি। সো তারপরে সিলেটে আমাদের 2টা মাঠ ইন্টারন্যাশনাল মাঠ হয়েছে, বাট আমাদের সিলেটের কিন্তু আমাদের ইয়েটা বদলায়নি, আমাদের লিগের সমস্যাটা সেটা বদলায়নি। জাস্ট এক্সাম্পল, সারা বাংলাদেশের সারা চিত্র বাংলাদেশে এরকমই। সো এইভাবে কিন্তু সব জায়গায় কিন্তু আমাদের আসলে রিফর্ম দরকার, শুধু ক্রিকেট বোর্ড না, সব জায়গায় রিফর্ম দরকার। যেমন আগের বোর্ডের একটা ইয়ে ছিল ন্যাশনাল টিম কেন্দ্রিক, ন্যাশনাল টিমে ভালো খেললে আমরা আবার ঠিকঠাক, ন্যাশনাল টিম হারলে এই করো নিচ থেকে ইয়ে করতে হবে। যখনই ন্যাশনাল টিম কোনো ম্যাচ জিতেছে আমাদের বাকিগুলো আমরা ভুলে যেতাম। সো পাপন ভাইয়ের গোল ছিল যে ন্যাশনাল টিম ভালো খেলা, বাট নিচে কি হচ্ছে সেটা আমরা আসলে এই লাস্ট 12 বছরে কি হচ্ছে আমরা আসলে খেয়াল করিনি। এটা অনেক বড় ড্যামেজ হয়ে গেছে, সেটার জন্য সময় লাগবে। বাট আমরা চেষ্টা করলে আসলে এই আমাদের সদিচ্ছা থাকতে হবে। এক্স্যাক্টলি। বাউল ভাই, আপনার কাছে আছে রতন ভাইয়ের একটা কথা। রতন ভাই সবসময়, আমি বিভিন্ন জায়গায় দেখি রতন ভাই মানে বিভিন্ন তার সাক্ষাৎকারে সবসময় বলে, আমরা আগে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম আমাদের এজ গ্রুপ ক্রিকেট, নির্মাণ স্কুল ক্রিকেট নামে একটা ক্রিকেট টুর্নামেন্ট হতো সারা বাংলাদেশে। তো এই ধরনের এজ গ্রুপের ক্রিকেট কিন্তু এখন একদমই হয় না। তো রতন ভাই কিন্তু এই দেশে ক্যাপিটাল কিডস নামে একটা সংগঠনের সিইও, যেখানে উনি গ্রাসরুট ক্রিকেট নিয়ে কাজ করেন। তার মতো লোক যারা আছেন, আমাদের এখন বিসিবি ফারুক ভাইদের উচিত তার মতো লোকদের খুঁজে বের করা, যে কোনোভাবে কনভিন্স করে বাংলাদেশে নিয়ে তাদের এই অভিজ্ঞতাটা কাজে লাগানো। এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে তাদের কানে আমরা এই জিনিসগুলো পৌঁছে দিতে পারি? কারণ এই জিনিস তো পৌঁছানোর না, রতন কেন করতেছে? রতনের গোড়া গিয়ে দেখেন, রতন কোত্থেকে আসছে? ময়মনসিংহ থেকে খেলতে আসতো নির্মাণ স্কুল ক্রিকেট। নির্মাণ স্কুল ক্রিকেট কে চালাতেন? নির্মাণের স্বত্বাধিকারী কেজেড ইসলাম। তো কেজেড ইসলামের মতো কিন্তু অনেক কেজেড ইসলাম দেশে আছে, সালমান এফ রহমানের মতো অনেক আছে। ওয়ালটন বাংলাদেশ টিমকে স্পন্সর করছে, কিন্তু গ্রাসরুটকে স্পন্সর করছে না, বা তার দিকে কেউ দৃষ্টি দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এটা অর্গানাইজারদের একটা অবহেলা। কারণ অর্গানাইজার কারা? যারা ঘুষ খাচ্ছেন, যারা ক্রিকেটকে বেচে ব্যবসা করছেন, সেই অর্গানাইজাররা যদি চোখ দিত, আজকে গ্রাসরুট ক্রিকেট অনেক উপর হতো। রতন 1986-87 মনে হয় নির্মাণ স্কুলে ছিল, তাই না? আমি 85-এ তখনকার সারা দেশব্যাপী নির্মাণ স্কুলের খেলা হতো। নির্মাণ স্কুল থেকে খরচ দেওয়া হতো, নট অনলি প্লেয়ার্স, আমাদের মতো আমরা যারা ব্যাকআপে ছিলাম, আমি, হালিম ভাই, তো মনে আছে, আজিজ, টুটুল, তাদেরকেও খরচ দেওয়া হতো যে তোমরাও সাথে গিয়ে বিভিন্ন জোনে। কেটে ইসলাম তো নিজে ক্রিকেটার ছিলেন না, উনি তো ক্রিকেটকে উন্নয়ন করার জন্য ছিল। বিকেএসপি প্রতিষ্ঠায় তার পিছনে তার অবদান ছিল। তো সেই এক বিকেএসপি আছে। আসল কথা হচ্ছে যে 15 বছর ক্রিকেটের কোনো উন্নতি হয়নি, হয়েছে যারা অফিসিয়াল ছিলেন তাদের উন্নতি। আর এখন যে পজিশনে আছে, এই পজিশন সংবিধানকে সংশোধন করা, এই ডাইরেক্টরগুলো রিজাইন করা, এছাড়া আমার নিজের মত, আমার কাছে মনে হচ্ছে যে এটা যত দিন যাবে তত আরও মানে পেচ লাগবে। কারণ তারা যারা বাইরে বসে আছেন, তারা কিন্তু, পাপন সাহেব উনি প্রেসিডেন্ট থেকে রিজাইন করলেন, উনি তো সঙ্গে সঙ্গে একটা মেল দিয়ে হিসেবে ডাইরেক্টর হিসেবে তো রিজাইন করতে পারতেন, করেন নাই। নাদেল ভাই বিদেশে আছেন এবং মল্লিক সাহেবও বিদেশে আছেন। এবং মল্লিক ভাই একজন ক্ষমতাধর, 8টা টিমের, যে একটু আগে যে বলছে এনামুল,
যে 8টা টিম একজনের আন্ডারে, সেই মল্লিক ভাইও দেশের বাইরে। তোমরা ক্রিকেটকে যদি ভালোবেসে থাকো তাহলে তোমরা ক্রিকেটে থেকে রিজাইন দিয়ে ক্রিকেটটাকে বাঁচাও, কিন্তু বাঁচাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে ঠিক পাকিস্তানের ক্রিকেটের মতো, শ্রীলঙ্কার ক্রিকেটের মতো ঘন ঘটা কিন্তু বাংলাদেশকে উঠতে দিচ্ছে না। ইন্ডিয়াও চায় না বাংলাদেশ একটা শক্তি হোক। এই তো 19 তারিখে, তার আগে আপনি দেখেন কিভাবে বুমিং হচ্ছে প্রেসে, কি বলুন না, রাহুল শর্মা না, রোহিত শর্মা আর একটা বিরাট কোহলি ডাবল সেঞ্চুরি করবেন বলে, এই যে ছেলেদের মেন্টালি প্রেশার করা হচ্ছে। তারপরে সেকেন্ড টেস্টে হামলা হবে, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো আমার কাছে মনে হয় এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট টিকবে না। ছেলেরা ভালো খেলবে, কিন্তু এই যে সাংবিধানিক যে মানে ধোঁয়াশা, সাংবিধানিক যে একটা ধোঁয়া, এটাকে না সরাতে পারলে ক্রিকেটের জন্যে আগামীতে খুব একটা ভালো কিছু বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে। ফারুক একা কী করবে? ফারুকের সঙ্গে আপনি ইয়ে থেকে ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ড থেকে যে আরেকজন দেশে ফাহিম একা কী করবে? এখানে ববি ভাইকে রিজাইন করতে বলা হয়েছিল, ববি ভাই রিজাইন করেন নাই, কিন্তু এখানে স্পোর্টস মিনিস্ট্রির ক্ষমতা বলে ববি ভাইকে অফ করা হয়েছে। কিন্তু আপনি ক্লাব থেকে তো তাদেরকে পারবেন না, আপনি বিভাগীয় অঞ্চল থেকে তো তাদেরকে পারবেন না। সো এইগুলো উইলিংলি করতে হবে। উইলিংলি করে ক্রিকেটকে যদি বাঁচাতে হয়, যারা দুর্নীতি করেছেন, যারা 15 বছর ছিলেন, যারা পকেট ভরেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলসের মাধ্যমে, এটা হয়তোবা পৌঁছাবে না, কিন্তু ক্রিকেটের ভালোর জন্য যা করেছেন শেষ, আপাতত ক্রিকেটটা আরও ভালোভাবে এগিয়ে যাক। অসংখ্য ধন্যবাদ মোশাররফুল ভাই, আবার আসবো আপনাদের সবার কাছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর স্ক্রিনে যে নাম্বার আছে, বিরতির পরে আপনারা আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কিছুক্ষণ পরে ফিরে আসছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।